হেড নেক ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝি? ব্রেন ক্যান্সার বাদে একদম মুখ এবং গলার যে ক্যান্সারগুলো এগুলো সমষ্টিগতভাবে আমরা হেড নেক ক্যান্সার বলে থাকি। পান, তামাক, জর্দা কিভাবে হেড নেক ক্যান্সারের সাথে জড়িত? পান, তামাক, জর্দা যেগুলো আমাদের মুখ গহ্বরে যদি আমরা রেগুলার খেতে থাকি তাহলে এটা একটি ক্রনিক ইরিটেশন করে। প্রতিনিয়ত ইরিটেশনের ফলেই সেখানে কিন্তু ক্যান্সার ডেভেলপমেন্ট হয়। কোন বয়সীদের মধ্যে ক্যান্সারের প্রকোপটা সবথেকে বেশি? আফটার 40 ইয়ার্স অফ এজ যে সমস্ত রোগীরা দীর্ঘমেয়াদী মুখের ঘা নিয়ে থাকছেন 2 বা 3 সপ্তাহের বেশি, যে ঘাটা সহজে শুকাচ্ছে না, এটি আমাদের মুখ গহ্বরের ক্যান্সার হিসেবে আসে। 3 সপ্তাহের অধিক যদি কোনো ঘা থাকে যেটা সাধারণ চিকিৎসায় ঠিক হচ্ছে না, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন। হেড নেক ক্যান্সারে আর আপ টু স্টেজ 4 পর্যন্ত সুস্থতা হওয়ার সুযোগ আছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রানাটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেস। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। দর্শক, আজ আমরা কথা বলবো হেড অ্যান্ড নেক ক্যান্সার নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাজমুল আলম, ক্যান্সার স্পেশালিস্ট। ওয়েলকাম স্যার আপনাকে আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আপনাকে ধন্যবাদ এবং বিজনেস স্ট্যান্ডার্ডকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। হেড নেক ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝি? জি, খুবই ভালো একটি কোশ্চেন। হেড নেক ক্যান্সার হলো মুখ এবং গহ্বরের ক্যান্সার এবং একই সাথে গলার ক্যান্সার। এটি সমষ্টিগত একটি টার্ম। সেটা আসলে বেসিক্যালি নাকের ক্যান্সার, মুখ গহ্বরের ক্যান্সার, ষড়যন্ত্রের ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, কানের ক্যান্সার। সোজা কথা, ব্রেন ক্যান্সার বাদে একদম মুখ এবং গলার যে ক্যান্সারগুলো এগুলো সমষ্টিগতভাবে আমরা হেড নেক ক্যান্সার বলে থাকি। হেড নেক ক্যান্সারের প্রকোপ কাদের উপরে সবথেকে বেশি? আমাদের দেখা যাচ্ছে যে বাংলাদেশের মতো বা এশিয়ার মতো কান্ট্রিগুলোতে প্রায় 30% রোগী হেডনেক ক্যান্সার নিয়ে আসছে, এবং মহিলা এবং পুরুষ দু জায়গাতেই আমরা হেডনেক ক্যান্সারের প্রকোপ দেখতে পাচ্ছি। পুরুষরা যেরকম এই সাবকন্টিনেন্টে ধূমপানের সাথে সম্পৃক্ত, এবং মহিলা যারা আছে তারাও কিন্তু পান, তামাক, জর্দার সাথেও জড়িত। অতএব আমরা প্রায় সমান হেডনেক ক্যান্সারের প্রকোপ দেখতে পাচ্ছি। আপনি বলছিলেন পান, তামাক, জর্দার কথা। তো পান, তামাক, জর্দা কিভাবে হেড নেক ক্যান্সারের সাথে জড়িত? সিগারেট, পান, তামাক, জর্দা, বিশেষ করে পান, তামাক, জর্দা যেগুলো আমাদের মুখ গহ্বরে যদি আমরা রেগুলার খেতে থাকি তাহলে এটা একটি ক্রনিক ইরিটেশন করে। প্রতিনিয়তই দেখা যায় যে আমাদের মুখ গহ্বরের মধ্যে সেই ইরিটেশন করছে, এবং এই প্রতিনিয়ত ইরিটেশনের ফলেই সেখানে কিন্তু ক্যান্সার ডেভেলপমেন্ট হয়। মূলত এইভাবেই ক্যান্সার তৈরি হয়। কোন বয়সীদের মধ্যে ক্যান্সারের প্রকোপটা সবথেকে বেশি? আমরা হেড নেক ক্যান্সারগুলো সবচেয়ে বেশি পাই আফটার 40 ইয়ার্স অফ এজ। যখন দেখা যায় যে একটা মানুষ 30 বা 20 বা 25 বছর বয়স থেকে টোবাকোর সাথে ইনভলভ হয়ে যাচ্ছে, এবং দীর্ঘস্থায়ী এই টোবাকোর সাথে ইনভলভ থাকলে কিন্তু আমরা পরবর্তীতে এই ক্যান্সারটা নিয়ে উনি আসেন। মুখে ঘা, গলায় ব্যথা, এগুলো কোন ধরনের ক্যান্সারের কাতারে পড়ছে? জি, মুখে ঘা সাধারণত আমাদের দেখা যায় যে সমস্ত রোগীরা দীর্ঘমেয়াদী মুখের ঘা নিয়ে থাকছেন 2 বা 3 সপ্তাহের বেশি, যে ঘাটা সহজে শুকাচ্ছে না, এটি আমাদের মুখ গহ্বরের ক্যান্সার হিসেবে আসে। এবং যারা দেখা যায় হঠাৎ করে গলার স্বর পরিবর্তন হয়ে যাচ্ছে, অথবা কথা বলতে সমস্যা হচ্ছে, ঢোক গিলতে সমস্যা হচ্ছে, এই রোগীগুলো প্রেজেন্ট করে আমাদের ষড়যন্ত্রের ক্যান্সার অথবা এই খাদ্যনালীর ক্যান্সার। এগুলো নিয়ে আসে আমাদের এই পেশেন্টগুলো। এই ক্যান্সারে আক্রান্ত হলে সর্বপ্রথম তার কি করা উচিত? আমাদের পেশেন্ট যখন এই লক্ষণগুলো দেখবে, যে লক্ষণগুলো আমি বলছিলাম, যে এমন একটি ঘা মুখে হয়েছে যেটি সহজে সারছে না, 3 সপ্তাহের অধিক হয়ে যাচ্ছে, অথবা গলায় ব্যথা হচ্ছে, অথবা নাক দিয়ে রক্ত পড়ছে, অথবা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে অবশ্যই অতি দ্রুত তারা একজন কাছাকাছি চিকিৎসকের শরণাপন্ন হবে। এবং যদি সেখানে পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো চাকা অথবা পিণ্ড পাওয়া যায় তাহলে বায়োপসি করতে হবে, যেটি আমরা সাধারণত কোর বায়োপসি করে থাকি। জিহ্বাতে ক্যান্সার হলে পাঞ্চ বায়োপসি করে থাকি, অথবা যদি ষড়যন্ত্রে ক্যান্সার হয় তাহলে ডিএল বায়োপসি করে থাকি। ক্ষেত্র বিশেষে আমরা পুরো মাংসটিও কেটে নিয়ে আসি। তাহলে সেই বায়োপসি করার মাধ্যমে যখন রোগটি নির্ণয় হবে তখন সে একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দেখাবে। অনেকেই গালে ঘা বা গলায় ব্যথা এগুলোকে সামান্য রোগের উপসর্গ মনে করে খুবই অবহেলা করেন। সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? জি, আমি যেরকম বলছিলাম যে যখন একটি মুখে ঘা হয়, পেশেন্ট সাধারণত আমাদের 3 থেকে 6 মাস পরে আমাদের কাছে আসে। সে শুরুতেই চেষ্টা করে নিজেই লোকাল কিছু রেমেডি নিতে, অথবা লোকাল কোনো ডাক্তার দেখাতে। কন্টিনিউয়াস যখন দেখা যায় যে কাজ হচ্ছে না, তারপরে 3 থেকে 6 মাস পরে আমাদের কাছে আসে। তো এটা আমাদের মেসেজ এরকমই যে 3 সপ্তাহের অধিক যদি কোনো ঘা থাকে যেটা সাধারণ চিকিৎসায় ঠিক হচ্ছে না, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন। যদি রোগ শনাক্ত হয় সেই ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা কি? সার্জারি, কেমোথেরাপি নাকি রেডিওথেরাপি? খুবই ভালো একটি কোশ্চেন। আসলে আমি বলেছিলাম যে হেড নেক ক্যান্সার একটি সমষ্টিগত ক্যান্সার। এখানে যেমন নাকের ক্যান্সার আছে, এখানে কানের ক্যান্সার আছে, এখানে জিহ্বার ক্যান্সার আছে,
এখানে মুখ গহ্বরের ক্যান্সার আছে, এখানে ষড়যন্ত্রের ক্যান্সার আছে, থাইরয়েডের ক্যান্সার আছে, অনেকগুলো ক্যান্সার, এক একটার চিকিৎসা আসলে এক এক রকম। তো মোটা দাগে যদি বলতে চাই তাহলে 3টি চিকিৎসা সমন্বিতভাবে লাগে। একটি হলো সার্জারি, যদি শুরুতেই ধরা পড়ে তাহলে আমরা সবার আগে সার্জারি করতে চাই, এবং পরবর্তীতে আমরা কেমোথেরাপি দিতে চাই, এবং একই সাথে রেডিওথেরাপি। এই 3টি চিকিৎসারই আসলে সমষ্টিগত চিকিৎসার প্রয়োজন পড়ে হেড নেক ক্যান্সার চিকিৎসা করতে। ধরেন কোনো রোগী প্রাথমিকভাবে তার এই রোগটা নির্ণয় করে ফেললো, সেই ক্ষেত্রে তার সুস্থ হওয়ার সুযোগ কতটা আছে? জি, আমাদের ক্যান্সারের স্টেজিং আছে, স্টেজ 1, 2, 3, 4 হলো লাস্ট স্টেজ। হেড নেক ক্যান্সারে আপ টু স্টেজ 4 পর্যন্ত সুস্থতা হওয়ার সুযোগ আছে, এবং যদি আর্লি ধরা পড়ে তাহলে তো অনেক ভালো সুযোগ আছে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার। এই ক্যান্সার প্রতিরোধে ব্যক্তিগত কোন কোন অভ্যাসগুলো পরিবর্তন করা উচিত? আমি যেটা শুরুতেই বলেছিলাম যে এই ক্যান্সারের জন্য দায়ী কোনগুলো, দায়ী হলো ধূমপান, যে কোনো তামাকজাত পণ্য সেটা যে ফরম্যাটেই হোক যদি সে নিয়ে থাকে, সেটা সাদা জর্দ হতে পারে, পান হতে পারে, অথবা ইভেন কি সুপারিও হতে পারে, যেটা সে দীর্ঘদিন ধরে খাচ্ছে, যেটা ক্রনিক ইরিটেশন করছে তার গালে। তো এই খাবারগুলো যখন আমরা পরিহার করতে পারবো, এই জাতীয় জিনিসগুলো যখন আমরা পরিহার করতে পারবো, এবং একই সাথে অ্যালকোহল, ক্রনিক অ্যালকোহল অ্যাবিউজার যারা আছেন তারাও যখন এগুলো পরিহার করতে পারবে, এবং একটি সুষম খাদ্য যখন একজন মানুষ নিবে এবং রেগুলার এক্সারসাইজ করবে, তখন ডেফিনেটলি এগুলো প্রতিরোধ করা যাবে। এতক্ষণ কথা বলছিলাম সর্বোপরি, মানে সবাইকে মিলিয়ে। এখন জানতে চাইবো তরুণ সমাজের মধ্যে এটার প্রকোপ কতটুকু বেশি? হ্যাঁ, হেড নেক ক্যান্সার এক সময় ধারণা করা হতো এটি একটি বয়স বাড়ার সাথে সাথে এই ক্যান্সারটি হয়, কিন্তু ইদানিং কিন্তু আমরা খুব ইয়ং বয়সেও 25-30 ইয়ার্সেও দেখতে পাচ্ছি। তো আমাদের মেসেজ ওটাই যে প্রতিরোধটাই সবচেয়ে ভালো। যদি আমরা যে সমস্ত জিনিস হেড নেক ক্যান্সারের জন্য দায়ী সেগুলো যদি আমরা এড়াতে পারি তাহলে সবচেয়ে ভালো হবে। হেড নেক ক্যান্সার এড়াতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কি কি দায়িত্ব পালন করা উচিত বা কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? পারিবারিক দিক থেকে সেটা হলো যে অ্যালকোহল, টোবাকো এগুলো যাতে কেউ ইনভলভ না হয়, যদি কারো অভ্যাসও থাকে আজকের দিন থেকে যেন সে বাদ দিয়ে দেয়, এটা হলো পারিবারিক মেসেজ। সামাজিক মেসেজ বা রাষ্ট্রীয় মেসেজ হলো যে টোবাকো রিলেটেড যে পণ্যগুলো আছে এর উপর যদি ট্যাক্স বাড়ানো হয় তাহলে ডেফিনেটলি এগুলো অফ করা যাবে, এটাই মেসেজ। নিয়মিত স্ক্রিনিং টেস্ট করা কতটা জরুরি? খুবই জরুরি। আমরা আগেই বলেছি যে হেড নেক ক্যান্সার প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার। যে ক্যান্সারটি প্রতিরোধযোগ্য ক্যান্সার সেটা স্ক্রিনিংয়ের মাধ্যমেই একমাত্র প্রতিরোধ করা যাবে। অতএব যে মুখের ঘাটা সহজে শুকাচ্ছে না, অথবা যে জিহ্বার ঘাটা সহজে শুকাচ্ছে না, অথবা যে গলার স্বরটা জাস্ট কিছুদিন হলো পরিবর্তন হলো, এটা যদি আমরা শুরুতেই স্ক্রিনিংয়ে নিতে পারি তাহলে কিন্তু শুরুতেই আমরা খুবই আর্লি স্টেজে ধরতে পারবো। এবং আর্লি স্টেজে যে ক্যান্সারগুলো ধরতে পারি সেখানে দেখা যায় শুধু সার্জারি করলেই চলছে, কেমোথেরাপি আর রেডিওথেরাপি অনেকাংশে লাগছে না। অতএব আর্লি যদি ডিটেক্ট করতে পারি, অতএব কিওরের রেট অনেক বেশি বেড়ে যাবে। স্যার, আমরা কথা বলছিলাম কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারি নিয়ে। আপনি যদি ধাপে ধাপে আমাদেরকে একটু এই কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারির সম্পর্কে একটু ডিটেলস বলতেন। আমাদের ওরাল ক্যাভিটির এবং হেড নেক ক্যান্সার যেগুলো আর্লি আসবে সেগুলো শুরুতেই আমরা ফার্স্টে পরীক্ষা নিরীক্ষা করে দেখার চেষ্টা করি যে এটা কোন স্টেজে আছে। যেমন আমরা যেটা বলেছিলাম যে বায়োপসি করে আমরা রোগটা নির্ণয় করি, পরবর্তীতে আমরা সিটি স্ক্যানের মাধ্যমে, সিটি স্ক্যান ফেস এবং নেকের মাধ্যমে আমরা চেষ্টা করি রোগটার এক্সটেনশন কতটুকু আছে বা বিস্তৃতি কতটুকু আছে, সেটা আমাদের বোঝা হয়ে গেলে যদি খুব আর্লি থাকে তাহলে আমরা অপারেশন করতে চাই। যেমন ওরাল ক্যাভিটির ক্যান্সার হলে, জিহ্বার ক্যান্সার হলে যদি ক্ষেত্র বিশেষে কেটে ফেলতে হয় তাহলে আমরা জিহ্বার ওই অংশ বা ওরাল ক্যাভিটির ওই অংশ কেটে ফেলি, এবং একই সাথে আমাদের ঘাড়ে যদি কোনো লসিকা গ্রন্থি ইনভলভমেন্ট থাকে সেটা সহ আমরা বিচ্ছেদ বা কেটে থাকি। কেটে অপারেশন করার পরে অথবা ষড়যন্ত্রের যদি ক্যান্সার হয় তাহলে আমরা ষড়যন্ত্র কেটে ফেলার জন্য রোগীকে বলি। আবার যদি ষড়যন্ত্র কাটতে না চাই তাহলে বিকল্প একটা চিকিৎসা আমরা দিয়ে থাকি। তো এরকম শুরুতেই আমরা সার্জারি, ইভেন কি থাইরয়েড ক্যান্সার হলে আমরা সার্জারির কথা বলি যে আপনি সার্জারিতে যান। তো এই সার্জারিগুলো যখন হয় তারপরে আমাদের দেখা যায় সেই মাংস পরীক্ষার রিপোর্ট যখন আসে তখন আমরা আবার পেশেন্টকে বলি যদি রেডিওথেরাপি লাগে তাহলে রেডিওথেরাপির কথা বলি। আমাদের দেশে হেড নেক ক্যান্সারের প্রায় সবগুলোতেই রেডিওথেরাপির ইনভলভমেন্ট লাগেই সার্জারির সাথে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই, খুব আর্লি যদি না হয়। এবং রোগীর আমাদের কাছে আসলে অত আর্লি আসে না, মোটামুটি আমাদের স্টেজ 2 অথবা 3 অথবা 4-এ আসে আমাদের। সো আমাদের রেডিওথেরাপি হেল্প নিতেই হয়। আমাদের গভর্নমেন্ট সেক্টরে যেরকম রেডিওথেরাপি আছে আমাদের প্রাইভেট সেক্টরেও রেডিওথেরাপি আছে, তবে গভর্নমেন্ট সেক্টরে আসলে এখনও অপ্রতুল, সেই পরিমাণ রেডিওথেরাপির ফ্যাসিলিটিটা ডেভেলপ করে নেই। কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় 10-15টা প্রাইভেট সেক্টর আছে যেখানে রেডিওথেরাপির ফ্যাসিলিটি খুবই ভালো। তো আমরা এই রেডিওথেরাপিটা প্রাইভেটে অনেক এক্সপেন্সিভ, গভর্নমেন্টে একটু কম এক্সপেন্সিভ। তো রেডিওথেরাপির চিকিৎসাটা আমরা করে এবং ওই সময়ই আমাদের পেশেন্টের আবার কেমোথেরাপিও দিতে হয়।
প্রতি সপ্তাহে একটা করে যখন রেডিওথেরাপি চলে তখন আমরা প্রতি সপ্তাহে একটি করে কেমোথেরাপি দেই। ওই কেমোথেরাপিতে সাধারণত আমরা যে প্যানিকগুলো হয় যে চুল পড়ে যাবে বা খুব বেশি খারাপ লাগবে, এরকম আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে কেমোথেরাপি দিই, সপ্তাহে 5টা করে রেডিওথেরাপি দিই। এইভাবে এই মুখ এবং গলার ক্যান্সারে আমাদের 35 থেকে 30টা রেডিওথেরাপি সাধারণত লেগে থাকে, এবং এভাবেই আমরা কিন্তু এই সার্জারি, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি এই তিনটার সমন্বয়ে চিকিৎসা করে থাকি। আমি জানতে চাইবো যে বাংলাদেশে আধুনিক বিজ্ঞানসম্মত হেড নেক ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা কতটুকু এখনো পর্যন্ত রানিং আছে বা কতটুকু করা সম্ভব? যেটি বলছিলাম যে আমাদের সার্জন যারা আছে, হেডনেক সার্জন, তারা খুব আন্তর্জাতিক মানের সার্জন। তারা কিন্তু আমাদের দেশেই এখন খুব ভালো ভালো অপারেশন হচ্ছে, সার্জারি হচ্ছে। অতএব দেশ কিন্তু এখন দেশেই পুরো চিকিৎসাটাই করা সম্ভব। এবং রেডিওথেরাপির যে ফ্যাসিলিটিগুলো, আইএমআরটি, ভিম্যাট, একসময় 3D CRT ছিল, তার চেয়ে আরও উন্নত প্রযুক্তি আইএমআরটি, তার চেয়ে আরও উন্নত প্রযুক্তি ভিম্যাট, এই পদ্ধতিগুলো কিন্তু আমাদের এখন দেশে ডেভেলপ করেছে। তো আমাদের খুবই কম পার্শ্ব প্রতিক্রিয়া দিয়ে পেশেন্টকে কিন্তু আমরা রেডিওথেরাপি দিতে পারছি। একসময় যেমন চিন্তা করা হতো রেডিওথেরাপি দিলে একদম গলার চামড়া পুড়ে যাবে অথবা খুব কষ্ট হবে, সেই কষ্টগুলো কিন্তু এখন হচ্ছে না। আমরা খুব ভালোভাবে রেডিওথেরাপিটা দিতে পারছি, এবং আশেপাশের যে টার্গেটটা আছে আমরা শুধু টার্গেটেই রেডিওথেরাপি দিচ্ছি। যেমন আমাদের রেডিওথেরাপি একটা পার্শ্ব প্রতিক্রিয়া হলো মুখ শুকিয়ে যাওয়া, লালা গ্রন্থিতে যখন লাগে তখন মুখ শুকিয়ে যায়। তো আমরা কিন্তু লালা গ্রন্থিগুলো সেভ করতে পারছি, পাশের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো সেভ করে উন্নত প্রযুক্তির ভিম্যাট অথবা আইএমআরটি দিয়ে আমরা খুব সহজেই খুবই ভালো চিকিৎসা এখন বাংলাদেশেও হচ্ছে। অনেকেই কিন্তু মনে করেন যে বাংলাদেশে চিকিৎসা না করিয়ে বিদেশমুখী হই, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? হ্যাঁ, এক সময় ছিল যে আমাদের ওয়ান স্টপ সার্ভিস ছিল না, একই ছাদের নিচে আমাদের চিকিৎসাগুলো ছিল না। সার্জারি করতে হচ্ছে এক জায়গায়, কেমোথেরাপি দিতে হচ্ছে এক জায়গায়, তো রেডিওথেরাপি এক জায়গায়। যখন তিন জায়গায় করতে হচ্ছে তখন তো খুবই স্বাভাবিক পেশেন্ট চাবে কমফোর্ট। একই ছাদের নিচে যেখানে উনি 3টা চিকিৎসাই পাবে, উনি সেখানেই মুভ করতে চাবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেকগুলো সেন্টার ডেভেলপ করেছে, ইভেন কি সরকারি সেটআপেও, যেখানে 3টা চিকিৎসায় আমরা একই ছাদের নিচে দিতে পারছি। তো এরকম যখন আরও ডেভেলপড হবে তখন এই বাইরে যাওয়া যে পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো পেশেন্টরা মুভ করতো, ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সেগুলোর কিন্তু মুভমেন্ট কমে যাবে ডেফিনেটলি, এবং আমরা দেখতেও পাচ্ছি অনেক কমে গিয়েছে। আমরা চিকিৎসা নিয়ে বিস্তর আলোচনা করলাম, একটু জানতে চাইবো চিকিৎসার কস্টিংটা কেমন যাচ্ছে এবার? ক্যান্সার চিকিৎসা একটি ব্যয়বহুল চিকিৎসা ডেফিনেটলি। আমাদের সার্জারি করতে যেমন সরকারি সেটআপে আসলে ওই পরিমাণ খরচ হবে না, একটা প্রাইভেট সেটআপে একটা হেডনেক সার্জারি করতে 1 to 2 লাখ, অলমোস্ট ক্ষেত্র বিশেষে 3 লাখ টাকাও যায়। এবং আমাদের হেডনেকের যে রেডিওথেরাপি আছে, রেডিওথেরাপিতে সবচেয়ে ভালো রেডিওথেরাপি দেখা গেলে 3 to 5 লাখ, একটু মধ্যম মানের নিলে 1 to 2 লাখ, এরকম খরচ। অ্যাটলিস্ট 2 লাখ খরচ আছে রেডিওথেরাপি নিতে, এবং কেমোথেরাপির কস্টিংও দেখা গেল 50,000 to 1 লাখ। তো অলমোস্ট একটা হেডনেক ক্যান্সার হলে সেটার চিকিৎসা ব্যয় 5 to 10 লাখ, কর্পোরেটে হলে তো 10 লাখের মতো যাবে, আর যদি এমনি হসপিটাল হয় তাহলে 5 লাখ, গভর্নমেন্টে হলে হয়তো বা 1 to 2 লাখ। অতএব এটা একটি এক্সপেন্সিভ চিকিৎসা। এই জন্য আমি বলছিলাম যে প্রতিরোধী সবচেয়ে ভালো, যদি এটা না হয় আমাদের মতো উন্নয়নশীল দেশে। অনেকেই হেড নেক ক্যান্সারে আক্রান্ত হন, সেই ক্ষেত্রে তাদের পরিবার বা সমাজের থেকে হেয় হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা সমাজ থেকে আসলে তার প্রতি দৃষ্টিভঙ্গিটা কেমন থাকে? জি জি, খুব সুন্দর কোশ্চেন। এক সময় ছিল যে ক্যান্সার হলে আসলে শেয়ারই করতে চেত না, গোপন রাখতো, কিন্তু এখন আসলে সেই প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে। এটা অন্যান্য রোগের মতোই, এটাতে শেয়ার না করার কিছু নেই। এবং সামাজিক প্রেক্ষাপট যেটা আমরা দেখি যে অনেক ফ্যামিলিতে আসলে ক্যান্সার ডেভেলপ করার পরে ক্রাইসিস হয়। আমরা অনেক পেশেন্ট পাই নিম্নবিত্ত, যাদের হাজব্যান্ড চলে যায় ক্যান্সার হওয়ার পরে ওয়াইফের, এরকম কিন্তু আমরা পাই। কিন্তু একই সাথে এই প্রেক্ষাপটও চেঞ্জ হচ্ছে, আমরা সাপোর্টিভ এনভায়রনমেন্টও পাচ্ছি, এবং সরকার থেকেও কিন্তু আমাদের সমাজসেবা থেকে প্রত্যেকটা ক্যান্সার পেশেন্টকে 50,000 টাকা করে দেওয়া হচ্ছে সরকার থেকে এককালীন, তার হেল্প করার জন্য, এবং সামাজিকভাবেও তাদের হেল্প করা হচ্ছে। তো প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে, কিন্তু এখন ক্যান্সার পেশেন্টরা ওয়েল অ্যাকসেপ্টেড হচ্ছে। একজন ক্যান্সার পেশেন্টের পাশে তার পরিবারের এই সময় থাকাটা কতটা জরুরি? খুবই জরুরি, খুবই জরুরি। এই মেসেজ যখন একজন পেশেন্ট পায় যে আমার ক্যান্সার হয়েছে, একদম মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যায় যে আমার ক্যান্সার হয়েছে, আমি হয়তো আর বাঁচবো না। তো তখন যে তার যে প্রিয়জন যারা আছেন, তার পরিবারের যারা আছেন, তারা যদি সাপোর্টিভ না হয়, এটি একটি লম্বা জার্নি। আমি বললাম যে একটা সার্জারি 1 মাস, রেডিওথেরাপি 2 to 3 মান্থস, কেমোথেরাপি আছে এরকম প্রায় 6 মান্থের একটা জার্নি, ট্রিটমেন্টের জার্নি। তো এই জার্নি একা মনোবল, শুধু একা একটা মনোবল ধরে রাখা খুবই কঠিন যদি ফ্যামিলির সাপোর্ট না থাকে। অতএব ফ্যামিলির সাপোর্ট খুবই জরুরি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে স্টুডিওতে জয়েন করার জন্য এবং হেড নেক ক্যান্সার নিয়ে এত চমৎকার করে বুঝিয়ে বলার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং বিজনেস স্ট্যান্ডার্ডকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএস এর সঙ্গেই থাকুন।